ভালোবাসার কথা বলতেই ইশারা চোখ খুলল আর ধাক্কা দিয়ে প্রকাশকে দূরে সরিয়ে দিল। প্রকাশ কিছুটা পিছিয়ে গেল। এমন হঠাৎ ধাক্কা দেওয়ায় প্রকাশ ইশারার দিকে মাথা তুলে তাকাতেই ইশারা বলল, এইসব আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? একটা বোবা মেয়েকে ভালোবাসেন? হ্যাঁ ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বাঁচতে চাই তোমাকে আঁকড়ে ধরে, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমার পাশে চাই, সাথে চাই। আই রিয়েলি লাভ ইউ ইশারা। ইশারা প্রকাশের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইশারাকে এভাবে চুপ করে যেতে দেখে প্রকাশ ইশারার কাছে গিয়ে বলল, ইশারা, তুমি চাইলেই আমরা আমাদের জীবনটা নতুনভাবে শুরু করতে পারি, সাজিয়ে নিতে পারি। শুধু তুমি আমি বাড়ি যাব। প্রকাশ কিছু বলল না, ইশারাকে এবার শক্ত করে জড়িয়ে ধরল। আর তারপর ইশারাকে নিয়ে ইশারার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারা রাস্তায় ইশারা চুপ করে নিচের দিকে তাকিয়েছিল, একবারও এদিক ওদিক তাকায়নি। বাড়ির সামনে আসতেই চুপচাপ নেমে গেল আর হেঁটে এগিয়ে গেল বাড়ির দিকে। একবারও পেছন ফিরে তাকালো না। তাকালে হয়তো প্রকাশের কৌতূহলী আর অসহায় চাহনি দেখতে পেত। প্রকাশ ভেবেছিল ইশারা ওর দিকে তাকাবে, কিন্তু না। ইশারা প্রকাশকে ভুল প্রমাণ করে এগিয়ে গেল আর ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকতেই ইশারা দেখলো ওর মামি আর নেহা সোফায় বসে টিভি দেখছে। আর ইশারাকে দেখতে পেয়ে ইশারার মামি আর নেহা ইশারাকে জিজ্ঞেস করলো, কী রে মহারানী, কলেজ করা হলো? তা কি হবে, এত পড়াশোনা করে শেষে তো চাকরানি হয়েই থাকতে হবে। বাহ, বেশ ভালো তো বললে মা। কিন্তু চাকরানি যখন হবে তাহলে তুমি ওকে মহারানী বলো কেন? চাকরানি তো বলতে পারো, এমনিতে তো জিগিরি করে আমাদের। আহা, আমাদের চাকরানি কেন হতে যাবে? যে ঘরে বিয়ে দিচ্ছি সেই ঘরের চাকরানি হবে। ওর নামে এই বাড়ি, ও তো এই বাড়ির মহারানী, তাই না? ও তাই বলো? হুম, নাম মহারানী আর কাম চাকরানি, কিন্তু ওকে বিয়ে করছে কে? ওই তো একটা মাঝবয়সী লোক, অনেক বড় লোক। একবার বিয়ে হয়েছিল, বউ নেই, আর একটা মেয়েও আছে। ইশারা বিয়ে করলে নাকি অনেক টাকাও দেবে আমাদের। আর ওর ভাইয়ের যে অপারেশনটা হওয়ার কথা, হার্টে ফুটো আছে বলে, ওটার সব খরচ ও উনি বহন করবেন। বাঁচবো আপদটা বিদায় হলে। যা বলছো, এসব পোবা কালা নিয়ে থাকা যায় নাকি? কালা কেন বলছিস? কানে তো সব শুনে। ধুর, দেখো কয়দিন পর সেটাও পারবে না। এসব কথা বলে মামি আর নেহা হাসতে লাগলো। আর ইশারা চুপচাপ নিজের ঘরে চলে গেল। ইশারা ঘরে গিয়ে বসতেই ঈশান দৌড়ে ইশারার কাছে এলো আর কাঁদতে কাঁদতে বলল, দিদিয়া, তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা মার মতো? ইশারা কিছু না বলে ঈশানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আজ বাবা মা নেই বলে কত অত্যাচারিত হতে হচ্ছে ওদের দুজনকে। ইশারা জানতো ওর মামি একটা বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করেছে, তাই তো প্রকাশকে কোনো জবাব না দিয়ে চলে এলো। ইশারা এ কয়দিন প্রকাশের সাথে ভালো ব্যবহার করবে বলে ঠিক করেছে। ভালো ব্যবহার করলে প্রকাশ কোনো সন্দেহ করবে না, আর বিয়েটাও ভালোভাবে মিটে যাবে। ইশারা চায় না প্রকাশের জীবনের সাথে নিজেকে জড়াতে। ওর মতো অক্ষম মেয়েকে বিয়ে করে কোনো ছেলে সুখী হতে পারবে না। বিয়ের পর স্বামী স্ত্রী নিজেদের মধ্যে প্রেম আলাপ করে সুখ দুঃখের কথা বলে। স্বামী স্ত্রী কেন, একজন প্রেমিক প্রেমিকার মধ্যে এমনটা ঘটে। সেখানে ইশারা তো কথাই বলতে পারে না, প্রেমালাপ কি করবে, আর সুখ দুঃখের কথাই বা কি বলবে। আর যাই হোক, একটা বোবা মেয়েকে বিয়ে করে সংসার করা যায় না, এমনি কোনো ছেলেই তো চাইবে না। সেখানে প্রকাশ তো বড়লোকের ছেলে, দেখতেও সুন্দর। এমন সময় ইশারার মামি ইশারার দিক ঘরে ঢুকলো আর কোনো কিছু না বলে ইশারার আলমারি খুলতে লাগলো। ইশারার আলমারি খুলে গহনার বক্স বার করে সেটা খুলতে মামি অবাক হয়ে গেল, কারণ তার মধ্যে রয়েছে অনেক ভারী ভারী সোনা। ইশারা উঠে গিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিল বক্সটা আর বলল, এটা আমার মায়ের জিনিস, একদম ধরবে না। আমি কাউকে দেব না এটা। মূলজা, কি করবি তুই এসব সোনার গয়না নিয়ে? ঝি চাকরানিদের এসবে মানায় না, বুঝলি? আমাদের কাছে যেটা
ইমিটেশনের গয়না আছে, সেগুলো পরে বিয়েতে বসবি। এখন দে এগুলো। না বললাম তো, আমি দেব না এটা। মামি ইশারার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল আর চুলের মুঠি ধরে বলল, দিবি না মানে তোর ঘাট দেবে। এই গয়না না দিলে তোর ভাইয়ের চিকিৎসা করার না ডিরেক্ট উপরে পাঠিয়ে দেব, বুঝলি? গয়নার বক্সটা নিয়ে ইশারাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। এদিকে ঈশান তো ছোট, কী বা বলবে। সে এত ছোট বয়সে, মাত্র 12 বছর বয়সে ছেলেটার হার্টে ফুটা ধরা পড়েছে, তাই মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। ঠিক করে খেতেও পায় না, তাই দুর্বল। ইশারা নিজে না খেয়ে ঈশানকে খাওয়ায়। নিজের খাবার যখন ঈশানের দুর্বল লাগে, কিন্তু যেদিন খাবার দেয় না ইশারাকে, সেদিন আর কি করবে ইশারা? নিজে না খেলেও তো চলে না, তাই চায়ের দোকানের কাকার থেকে পাউরুটি এনে নিজে একটু খায় আর ভাইকেও দেয়। পরে টাকা শোধ করে দেয় লোকের বাড়ি কাজ করে জমানো টাকা দিয়ে। যা মাইনে পায় লোকের বাড়ি কাজ করে, সেটাও মামি নিয়ে নেয়। তাই রাগ করে ইশারা কাজ ছেড়ে দেয় আর মামিকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর কাজ খোঁজার নাম করে মাঝে মাঝে কলেজে যায় আর সেখানে একটা বাড়ি খুঁজে নেয়। কাজের সেই টাকাটা দিয়েই চালায় মামির অজান্তে। ইশারা চুপ করে চলে গেল ঘর থেকে আর বাইরে বেরিয়ে গেল। মন খারাপ হলে ঈশান এটাই করে, কিন্তু বাইরে বেরিয়ে কিছুটা এগোতেই দেখলো আগের দিন যেই দাদাটা ওর দিদিকে বাঁচিয়েছিল আর ওদের খাবার খাইয়েছিল, সেই দাদাটা গাড়ির উপরে বসে রয়েছে আর একদিকে তাকিয়ে রয়েছে। ঈশান সেই দিকে তাকালো যেখানে ছেলেটা তাকিয়ে রয়েছে আর দেখলো এটা ইশারার বারান্দা। প্রকাশ বাড়ি না গিয়ে ইশারার ঘরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে বসে রয়েছে আর ইশারার বেলকনির দিকে চেয়ে রয়েছে। প্রকাশকে ওভাবে দেখে ঈশান প্রকাশের কাছে এলো আর বলল, তুমি ওভাবে আমার দিদিয়াকে ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছো কেন? ঈশানের গলার আওয়াজ পেয়ে প্রকাশ লাফ দিয়ে নামলো আর ঈশানের কাছে হাঁটু গেড়ে বসে বলল, তোমার দিদিয়াকে দেখতে যে আমার মনটা চটপট করছে, তাই তো চাতক পাখির মতো চেয়ে রয়েছে। তোমার দিদিয়াকে দেখলেই এই মনে শান্তি আসবে, তৃপ্তি পাবে। তুমি ওভাবে আমার দিদিয়ার ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছো কেন? তাহলে তো বাড়িতে যেতে পারো, এখানে বসে আছো কেন চাতক পাখির মতো? প্রকাশ ঈশানের কথায় ফিক করে হেসে দিল আর ঈশানকে কোলে নিয়ে গাড়ির উপরে বসলো আর বলল, আচ্ছা ঈশান, তুমি এত রাতে এখানে বাড়ি বাড়ি কি করছো? এমনি ভালো লাগছিল না। আচ্ছা তুমি আমার নাম জানলে কি করে? এমনি ভালো লাগছিল না। আচ্ছা তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমার নাম জানি না। ও আমি সব জানি, আমার নাম প্রকাশ। প্রকাশ? হুম। ইশারা আর প্রকাশ, ইশারা দিকেই তো মনের কথা প্রকাশ করা হয় আর ভালোবাসাও। শিশি, তোমার সাথে আমার দিদির নাম কি সুন্দর মিল। যদিও নামটা হড, তবুও এক প্রকার বেশ সুন্দর লাগছে ইশারা প্রকাশ। তুমি তো ভীষণ বাঁকা। আচ্ছা যাও, ঘরে যাও আর তোমার দিদিয়াকে ব্যালকনিতে পাঠাও। আমি পারবো না। আমাকে পাকা কেন বললে? আচ্ছা ঠিক আছে, তুমি পাকা না, তুমি কাঁচা, ওকে? আর এই নাও। এটা আমার। তোমার দিদিয়াকে দিয়ে দেবো। ভেবেছিলাম তোমার জন্য, বাট ভুলে গেছিলাম। শিশি, থ্যাংক ইউ প্রকাশ ভাইয়া। আমি খুশি দিদিয়াকে ব্যালকনিতে আসতে বলছি। এই বলে ঈশান দৌড় দিল গাড়ি থেকে নেমে আর প্রকাশ হাসলো। ঠিক বলেছি তুমি ঈশান, আমাদের সম্পর্কে ইশারায় ভালোবাসার প্রকাশ পাবে। এই বলে আবার তাকালো বেলকনির দিকে। ঈশান প্রকাশের কথা বলতে ইশারা বেলকনিতে চলে গেল, কারণ প্রকাশকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ইশারা বেলকনিতে দিয়ে প্রকাশকে দেখতে পেল আর একটা শুকনো হাসি দিল। প্রকাশ ইশারাকে দেখে, ইশারা সেই দেখে চোখ নামিয়ে ঘরে চলে এলো আর প্রকাশ বেরিয়ে গেল। অন্তত নিজের প্রাণ পাখির দেখা তো পেল। এইভাবেই চলতে লাগলো দিন। প্রকাশ কিছু জানে না ইশারার বিয়ের ব্যাপারে এখন পর্যন্ত। এমনি একদিন প্রকাশ ইশারাকে কলেজে পেল না, ভাবলো হয়তো শরীর খারাপ, তাই নিজের কাজে চলে গেল। আর ঠিক সেই সময় ঈশান বেরিয়েছিল প্রকাশকে খবর দিতে যে আজ ইশারার বিয়ে। না পেয়ে বাড়ি ফিরে যায় ঈশান আর বিকেলে আবার বের হয় আর পেয়েও যায় প্রকাশকে। আর তারপর সবটা বলে প্রকাশকে। সেই শুনে প্রকাশ ঈশানকে বাড়ি থেকে যেতে বলে আর চিন্তা করতে না করে।
বর্তমান। প্রকাশ কথাগুলো বলে থেমে গেল আর চুপচাপ ইশারার কোলে শুয়ে রইল। আর কিছুক্ষণ পর অনুভব করলো ইশারার হাত প্রকাশের চুলে বিচরণ করছে না, থেমে গেছে। তাই প্রকাশ ইশারার কোল থেকে মাথা তুলে দেখলো ইশারা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই দেখে প্রকাশ ইশারাকে আস্তে করে বেডে শুয়ে দিল আর কপালে হাত বোলাতে বোলাতে বলল, তুমি কবে বুঝবে ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন বাঁচতে চাই। আমি জানি প্রকাশ, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এতে যে আপনার জীবন নষ্ট হবে। আমি ভেবেছিলাম হয়তো বিয়েটা আমার ওই লোকটার সাথেই হয়ে যাবে, হয়ে গেলেই ভালো হতো, তাহলে আপনার জীবনটা নষ্ট হতো না। আমি তো বুঝি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কবে বুঝবেন আমি আপনাকে কখনো সুখী করতে পারবো না? ইশারার ঘুম প্রকাশের ঠোঁটের ছোঁয়াতেই ভেঙে গেছে, তবুও নড়াচড়া করেনি। ও প্রকাশের কথাগুলো শুনে আপন মনে কথাগুলো বলল আর ঘুমিয়ে গেল। সকালে ইশারা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, কিন্তু প্রকাশের আসার নাম নেই। ইশারা সেই কখন থেকে প্রকাশের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো পাত্তা নেই। ইশারা নিচেও নামেনি, কারণ প্রকাশ সার্ভেন্ট দিয়ে বারণ করে দিয়েছে। ইশারা এবার বিরক্ত লাগছে পটের বিবি হয়ে বসে থাকতে, তাই কোনো কিছু না ভেবে ইশারা আস্তে আস্তে নিচে নামলো। আর সে সময় রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শুনতে পেল। ইশারা রান্নাঘরের দিকে এগোতেই দেখতে পেল প্রকাশ রান্না করছে, আর সামনে ডাইনিং টেবিলে খাবারও সাজানো হয়ে গেছে প্রায়। ডাইনিং টেবিলে সকালের ব্রেকফাস্ট যেমন অরেঞ্জ জুস, ব্রেড, জ্যাম, বাটার, স্যান্ডউইচ সব সাজানো। ইশারা এবার প্রকাশের দিকে তাকাতেই দেখলো প্রকাশ ডিম ফাটাচ্ছে আর ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসানো। ইশারা প্রকাশের দিকে এগিয়ে যেতেই প্রকাশ বলল, তোমাকে না বললাম নিচে না আসতে, তাহলে কেন এসেছো? প্রকাশ ইশারার সাথে কথা বলতে গিয়ে বিনা কিশোর সাহায্যে ওভেনে বসানো ফ্রাই প্যানটা ধরে ফেললো আর তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল, কারণ ফ্রাই প্যানটা গরম ছিল। প্রকাশের আওয়াজ শুনে ইশারা এগিয়ে গেল প্রকাশের কাছে আর হাতটা ধরে বেসিনের কলের তলায় দিয়ে দিল। ইশারার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। প্রকাশ অবশ্য এটা দেখে মজাই পাচ্ছে। কিছুক্ষণ পর প্রকাশ হাত ছাড়িয়ে বলল, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে নিচ্ছি, চিন্তা করতে হবে না। তুমি চলো তো, খেয়ে নেবে। আমি ডিমের অমলেট করে নেব, আপনি যান ওষুধ লাগান হাতে। কিন্তু ইশারা ডিমের অমলেট করে ডাইনিং টেবিলে এসে রাখলো। আর প্রকাশ তো চেয়ারে বসে এক মনে ইশারাকেই দেখে চলেছে। আজ ইশারা কচিয়ে কলাপাতা কালারের একটা শাড়ি পরেছে, যেটা আলমারিতে রাখা ছিল। বরাবরই প্রকাশের এই রঙটা ভীষণ পছন্দের, আর ইশারা যে এই রঙের শাড়িটা নিজের বিয়ের পরে প্রথম দিন পরবে সেটা প্রকাশ কল্পনা করতে পারেনি। ইশারা দেখতে ভীষণ সুন্দর, গোলগাল মুখ, টানা টানা চোখ, ফর্সা গায়ের রং, হালকা গোলাপি ঠোঁট আর লম্বা কোমর ছড়ানো একচেয়ে চুল। সব দিক থেকেই ইশারা সঠিক, শুধু কথা বলতে পারে না, এটা ইশারার অক্ষমতা। যে কেউ ইশারার রূপে মুগ্ধ হয়ে যায়, তেমন প্রকাশও মুগ্ধ চাহনি নিয়ে তাকিয়ে আছে। কোনো সাজগোজ ছাড়াই ইশারাকে অপরূপ সুন্দর লাগছে প্রকাশের কাছে। প্রকাশের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পেয়ে ইশারা করে খেতে বলল, আর প্রকাশও হেসে খাওয়া শুরু করলো। প্রকাশের এই হাসিটা ইশারাকে ঘায়েল করে। প্রত্যেকবার প্রকাশ ভীষণ কম হাসে, বলতে গেলে হাসেই না, সবসময় গম্ভীর আর অ্যাটিটিউড থাকে, তাই সচরাচর প্রকাশের এই ঘায়েল করা হাসি দেখা যায় না। আই নো আমার হাসিটা সুন্দর, অ্যান্ড তুমি চাইলে আমি অলওয়েজ 32 পাটি দাঁত বের করে তোমার সামনে বসে থাকবো। বাট তুমি এখন খাওয়া শুরু করো তো। এই হাতে আপনাকে এসব করতে হবে না। বেটা বজ্জাত, এভাবে কেউ লজ্জায় ফেলে নাকি? আমার দিকে তো কিছুক্ষণ আগেই ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, যেন আগে কখনো শাড়ি পরা মেয়ে দেখেনি। হাহ, আমি কি কিছু বলছি? আর এই বেটাকে দেখো, যখন তখন যা খুশি বলে দেয়, কোনো লাগামই নেই। কেউ একে সেন্টার ফ্রেশ কিনে দাও, তাহলে যদি ঠিক হয়। খচ্চর পোলা একখানা কপালে জুটছে আমার। খাওয়ার সময় তো ভাব নেই, ওকে? আমাকে বকাটা তুমি পরে দিতে পারবে, আগে শান্তি মতো খেয়ে নাও তো, নাকি কালকে রাতের মতন খাইয়ে দিতে হবে, কোনটা? ইশারা প্রকাশের কথা শুনে ভীষণ খেলো বড়সড়, আর সঙ্গে সঙ্গে প্রকাশ ইশারার সামনে জল ধরল আর মাথায় ফু দিতে থাকলো। ইশারা জলটা খেয়ে ভয়ে ভয়ে প্রকাশের দিকে তাকালো। তাকিয়ে না থেকে খেয়ে রয়ে নাও, ঈশানের অপারেশন স্টার্ট হবে, তাই আজকে আর কলেজ যেতে হবে না, ওকে? বাপরে, এই রাক্ষসটা সাইকোলজি নিয়ে পড়েছে নাকি যে মনের কথা বুঝে যাচ্ছে?
ইশারা হ্যাবোধক মাথা নাড়ালো আর খেয়ে নিয়ে রেডি হতে চলে গেল। রেডি হয়ে নিচে নামতেই ইশারা এক দফা ক্রাশ খেলো প্রকাশের উপর। প্রকাশ সবসময়ের মতো ব্ল্যাক জিন্স, অফ হোয়াইট কালারের শার্ট, যার এক প্রান্ত গোজা আরেক প্রান্ত সারা, ডান হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর বাম হাতে ব্ল্যাক ব্যান্ড, চুলগুলো ব্রাশ করা, পায়ে লোফার। ইশারা হা হয়ে দেখছে প্রকাশকে আর সিঁড়ি দিয়ে নামছে। কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তে ইশারার চোখ সরিয়ে নিল। কিন্তু প্রকাশকে এত সুন্দর লাগছে যে ইশারার চোখ বারবার বেহার মতো প্রকাশের দিকে চলে যাচ্ছে। ইশারা সোফার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সে সময় প্রকাশ গিয়ে ইশারার সামনে দাঁড়ালো আর ইশারাকে পর্যবেক্ষণ করতে লাগলো। চলো। ইশারা মাথা নাড়াতেই প্রকাশ ইশারাকে কোলে তুলে নিল আর ইশারা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। আর প্রকাশ বাঁকা হেসে ইশারাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কি পা নেই নাকি? আমি হাঁটতে পারি না? কোনটা? ঘোড়া? এই বদ মাফিয়া বেটা আমায় হুটহাট কোলে তুলে নেয় কেন? প্রকাশ গিয়ে ইশারাকে গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে দিল আর ব্রাউন শেডের সানগ্লাসটা পরে নিল আর ড্রাইভ করে নার্সিংহোমের উদ্দেশ্যে চলে গেল। নার্সিংহোম গিয়ে ঈশানের সাথে দেখা করে নিল আর তারপর ঈশানের অপারেশন শুরু হলো। ইশারা ওয়েটিং চেয়ারে বসে হাত কসলাচ্ছে আর বারবার ওটির দিকে তাকাচ্ছে। ওদিকে প্রকাশও হালকা নার্ভাস, বাট ও শিওর ভালোই হবে। আফটার 2 আওয়ার ডক্টর ওটি থেকে হাসি মুখে বেরোতে ইশারার প্রকাশ একটু ভরসা পেল। ডক্টর প্রকাশকে বলল, আমরা কি ওর সঙ্গে দেখা করতে পারি? ডক্টর চলে গেল আর কিছুক্ষণ পর ঈশানকে কেবিনে দেওয়া হলো। ইশারা আর প্রকাশ দুজন দেখা করতে গেল। ঈশান ঘুমোচ্ছে আর ইশারা ওর পাশে বসে আছে। সেই সময় প্রকাশের কাছে একটা কল এলো আর প্রকাশ কলটা দেখে সরে গেল ওখান থেকে আর কেবিনের বাইরে চলে এলো। হ্যাঁ বল, কি খবর? স্যার, সবার খবর তো পেয়েছি, সঙ্গে মানুষটাকেও তুলে নিয়েছি। ভেরি গুড। কোথায় রেখেছিস? আপনি যেখানে বলেছিলেন সেইখানেই। ওকে, আমি আসছি। প্রকাশ ফোনটা রেখে বাঁকা হাসলো আর কেবিনে গিয়ে ইশারাকে বলল, জান, তুমি ঈশানের সঙ্গে কথা বলে বাড়ি যাবে তো? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ওকে, ঈশান ঘুম থেকে উঠলে ওর সঙ্গে কথা বলে তুমি বাড়ি চলে যাও। আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি। ওকে, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। ওকে? কি কাজ? তুমি কি বুঝবে আমার কাজ? ইশারা না বোধক মাথা নাড়ালো। প্রকাশ ইশারার কপালে আলতো চুমু দিয়ে বেরিয়ে গেল আর তারপর ইশারা ঈশানের ঘুম থেকে উঠতেই কথা বলতে লাগলো। আফটার সাম টাইম, আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না। ও রিয়েলি? তুই কিচ্ছু জানিস না? না। দেখ, ভালোই ভালো সত্যিটা বলে দে, নাহলে তোর জন্য ভালো হবে না। আর তুই যদি কিছু না জানিস তাহলে যে জানে তার নামটা বল। আমি কিছু জানি না। আপনারা কি ব্যাপারে বলেছেন সেটাই জানি না আমি। প্রকাশ হাসতে হাসতেই পাশ থেকে একটা ছুরি নিয়ে ছেলেটার হাতে এক পোঁচ দিয়ে দিল আর ছেলেটি কুকিয়ে উঠল। প্রকাশ নিজের কোমরে গোজা গানটা বার করে ডিরেক্ট ছেলেটার পায়ে চালিয়ে দিল আর ছেলেটা চিৎকার করে উঠল। আহ! আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না। এখনো সময় আছে, সত্যিটা বলে দে। ওকে? আপনি কেন আমায় টর্চার করছেন? আমি তো বললাম আমি কিছু জানি না। জানিস না তাই না? না। সেই সময় পেছন দিক দিয়ে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। প্রকাশ পেছন ফিরতেই দেখলো একটা ফুলদানি পড়ে আছে আর সদর দরজার সামনে ইশারা কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে চোখ বুজে। প্রকাশ ইশারাকে এভাবে এখানে দেখে পুরো ঘাবড়ে গেল। প্রকাশ আলতো পায়ে এগিয়ে গেল ইশারার দিকে।